Good morning dear student, welcome to the way of solution number 1 study channel West Bengal। তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ ফিজিক্স থেকে ক্লাস এবং আমরা ফিজিক্স থেকে একটি ক্লাস নিয়েছি আরো একটি ক্লাস এবং এখানে আমরা স্পেশাল ক্লাস নাম্বার 6 বলছি। তো ফিজিক্সের আমরা চ্যাপ্টার ভিত্তিক আলোচনা কিন্তু করছি, একবার রিভিশন আর কি। চ্যাপ্টারগুলো তোমরা পড়েছো এবং আমরাও পরীক্ষার আগে একটা রিভিশন তোমাদের করিয়ে দিচ্ছি চ্যাপ্টার ভিত্তিক। তো বেশ কয়েকটা চ্যাপ্টার এখানে আছে। আমরা তোমাদের বলেছিলাম যে প্রত্যেক ক্লাস আমাদের টেলিগ্রাম তোমরা পাবে এবং প্রত্যেকটা ক্লাসের লিংক নোটিফিকেশন টেলিগ্রামে যথা সময় কিন্তু তোমরা পাবে এবং আমাদের যে পেড কোর্সগুলো হচ্ছে TWS একাডেমি অ্যাপে হচ্ছে, এটা তোমরা ফলো রাখতে পারো। এবং এই যে চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারটা একটু নেই, এটা মিসিং হয়ে গেছে আমার। বাদ বাকি চ্যাপ্টার এগুলো স্থিতিগতি এটা আছে। আমরা 3টে চ্যাপ্টার, এটা ডিউ আছে, এটা আমি ক্লাস করাবো, যদিও বহুবার করানো হচ্ছে, চাপ নেওয়ার কিছু নেই। যতটা চ্যাপ্টার হয় আমরা একটু আলোচনা করব, সব চ্যাপ্টার নেই কিন্তু যেগুলো মিসিং আছে সেগুলো আমরা অবশ্যই আলোচনা করে দেবো পরীক্ষার আগে। তো এইগুলো আমরা অলরেডি করিয়েছি তোমাদের, ঠিক আছে? এই আলোচনাগুলো আমাদের হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? আমি চলে যাচ্ছি আজকের আলোচনা। তাপ এবং তাপমাত্রা থেকে এমসিকিউ প্র্যাকটিস। স্থিতিগতি আমরা আলোচনা করেছি, কার্যক্ষমতা শক্তি লিভারে আলোচনা হয়েছে। আমরা এটা বলেছিলাম নেক্সট ক্লাসে এখান থেকে শুরু হবে, তাপমাত্রা থেকে এমসিকিউ প্র্যাকটিস। প্রথম প্রশ্ন, জলের আপেক্ষিক তাপ আমরা জানি সব থেকে বেশি এবং এই বেশি হওয়ার কারণে নিচের কোন ঘটনাটি ঘটবে? জল খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়, জল খুব তাড়াতাড়ি গরম হয়, জল ঠান্ডা হতে বেশি সময় নেয়, নাকি এখানে সবগুলি? উত্তর কি হবে এখানে? জল এর আপেক্ষিক তাপ কত? জলের আপেক্ষিক তাপ কত আমরা আসবো, তার আগে দেখে নাও জল খুব তাড়াতাড়ি ঠান্ডা হবে না। যদি গরম জলের কথা বলো, খুব তাড়াতাড়ি ঠান্ডা হয় না, খুব তাড়াতাড়ি গরম হবে না, জল ঠান্ডা হতে বেশি সময় নেয়। যদি গরম জলের ক্ষেত্রে বলো, গরম জল, ওই জন্য দেখবে সেক দেওয়ার বোতলে গরম জল ব্যবহার করা হয়। গরম জল অনেক সময় এই গরমটাকে ধরে রাখে, তাপটাকে ধরে রাখতে পারে। জলের আপেক্ষিক তাপ বেশি, যার কারণে দুটো ঘটনা তোমরা লক্ষ্য করবে। একটা হচ্ছে গরম জল ঠান্ডা হতে বেশি সময় নেবে, আবার ঠান্ডা জল গরম হতেও বেশি সময় নেবে। তাহলে প্রথম অপশন জল খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়, এটা বলা যাবে না। আবার জল খুব তাড়াতাড়ি গরম হয়, এটাও বলা যাবে না। জল ধীরে ধীরে গরম হয়, আবার ধীরে ধীরে ঠান্ডা হয়। জল ঠান্ডা হতে বেশি সময় নেবে। ইঞ্জিনের রেডিয়েটর ঠান্ডা করার জন্য জল কেন ব্যবহার করা হয়? এখানে আমরা নর্মালি ঠান্ডা জল বা সাধারণ জল ব্যবহার করি, কারণ রেডিয়েটর এটা গরম হয়ে যায় গাড়ি চালাতে চালাতে, এবং এটা ব্যবহার করার কারণ হচ্ছে জলের উচ্চ আপেক্ষিক তাপ, স্পেসিফিক হিট অত্যাধিক বেশি হওয়ায় এটি অনেক সময় ঠান্ডাটাকে ধরে রাখতে পারবে। জলের আপেক্ষিক তাপ তাহলে কত? আপেক্ষিক তাপ, যেটাকে আমরা ইংলিশে বলি স্পেসিফিক হিট, এটা কি হবে? জলের আপেক্ষিক তাপ 42 জুল পার কেজি কেলভিন। এটা এসআই পদ্ধতিতে। আর সিজিএস এ কি হবে? সিজিএস এ হবে 1 ক্যালোরি পার ক্যালোরি। জুলের জায়গায় তুমি ক্যালোরি লিখবে। এককটাও জেনে রাখলে, স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপের একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড, এটা সিজিএস পদ্ধতিতে। আর এসআই হলে ক্যালোরির জায়গায় জুল হবে, গ্রামের জায়গায় কেজি হবে, ডিগ্রি সেন্টিগ্রেডের জায়গায় কেলভিন হবে। বোঝা গেল? পরবর্তী কোশ্চেন আসবো, কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কয়ার পার্ট সেলসিয়াসের পার্টের সমান হয়? বহুবার করানো, এটা আর বারবার আমি ব্যাখ্যা করব না, কারণ এইগুলো বহুবার ব্যাখ্যা আমি করেছি
যেহেতু চ্যাপ্টার ভিত্তিক আলোচনা রিভিশন, সেই জন্য কিন্তু কোশ্চেনগুলো আমি আবারও রেখেছি। -40°C ইকুয়াল টু -40°F। ডাক্তারি থার্মোমিটারের ঊর্ধ্বসীমা কত? আমরা জ্বর হলে থার্মোমিটার ব্যবহার করে থাকি, দেখবে এরকম একটা থার্মোমিটার ব্যবহার করা হয় যেখানে এরকম পার্ট থাকে, ঠিক আছে, এরকম পার্ট থাকে, আর মিডিলে কি থাকে, এরকম একটা ছোট্ট এতে পারদ থাকে, ঠিক আছে। পারদ এরকম যতটা তাপ পাবে ততটা প্রসারিত হবে, এবং এটা থাকে 94°F থেকে 108°F। এটা ফারেনহাইট স্কেলে থাকে 94 to 108, আর এই সাইডে দেখবে সেন্টিগ্রেডে থাকে 35 to 42°C। 35°C থেকে 42°C পর্যন্ত থাকে। আমরা 42°C এখানে অ্যান্সার করব। যদি বলতো ফারেনহাইট স্কেলে ডাক্তারি থার্মোমিটারের ঊর্ধ্বসীমা কত, বলতাম 108°F, এটা ফারেনহাইট স্কেলে। আর যদি সেলসিয়াসে বলা হয় 42°C, আর যদি নিম্ন তাপমাত্রা বলা হয় বা নিম্ন সীমা বলা হয় একটা ক্লিনিক্যাল থার্মোমিটার 35°C, আর ফারেনহাইট স্কেলে 94°F। মানবদেহের সাধারণ তাপমাত্রা সেলসিয়াস স্কেলে কত হয়? মানবদেহের সাধারণ তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলে কত হবে? উত্তর এখানে কি আছে বলো? মানবদেহের সাধারণ তাপমাত্রা সেলসিয়াস স্কেলে কত হবে? সঠিক উত্তর কি হবে বলো? মানবদেহের সাধারণ তাপমাত্রা সেলসিয়াস স্কেলে হয় 37°C, বা এটা 98.4°F। 98.4 বা এখানে 45°F এরকম হচ্ছে ডাক্তারি থার্মোমিটারে, সরি ফারেনহাইট স্কেলে মানবদেহের সাধারণ তাপমাত্রা এটা হয়। আর সেলসিয়াস স্কেল বললে 37°C মতো হয়। এই ডাক্তারি থার্মোমিটার যেখানে ফুটন্ত জলে জীবাণুমুক্ত করা হয় না, কারণ কি? থার্মোমিটার রিলেটেড কিছু প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে বা পরীক্ষা আসে। ডাক্তারি থার্মোমিটার এটাকে ফুটন্ত জলে জীবাণুমুক্ত করা হয় না, কারণ কি? কারণ ফুটন্ত জল মানে কত? ফুটন্ত জল মানে কত ডিগ্রি সেন্টিগ্রেড? 100°C। কিন্তু ডাক্তারি থার্মোমিটার এর পাঠ সর্বোচ্চ কত বললাম? এই ডাক্তারি থার্মোমিটারের হাইয়েস্ট রেটিং তুমি পাচ্ছ 42°C। তাহলে 42 থেকে যদি 100° তুমি দাও, কি হবে? ব্লাস্ট করবে, ফেটে যাবে। আমরা এটা বলতে পারি যে থার্মোমিটারের ঊর্ধ্বসীমা ফুটন্ত জলের তাপমাত্রা অপেক্ষা কম হয়, এই জন্য এটি ফুটন্ত জলে জীবাণুমুক্ত করা যায় না। থার্মোমিটারে আমরা পারদ কেন ব্যবহার করি? পারদের গলনাঙ্ক খুব বেশি, পারদের আয়তন প্রসারণ সহজে লক্ষ্য করা যায়, নাকি এখানে তোমরা কি বলবে পারদের বাষ্পচাপ খুব বেশি? এগুলির কোনোটি নয়। পারদের আয়তন প্রসারণ আমরা সহজেই লক্ষ্য করতে পারি। পারদ সহজেই যদি তাপ পায় সেটা প্রসারিত হয়, বেড়ে যায়, যার ফলে আমরা এই থার্মোমিটার ব্যবহার করলে পাঠটা বুঝতে পারি। এছাড়া পারদ পিচ্ছিল হয়, পারদ তাপে সুপরিবাহী। কোনো গ্যাসের তাপমাত্রা যদি বৃদ্ধি হয়, সেই গ্যাসের গতিশক্তিটা কি হবে? কোনো গ্যাসের তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয়, তাহলে গ্যাসের গতিশক্তি বাড়ে নাকি কমে? তাপমাত্রা যত বৃদ্ধি পাবে, গ্যাসের অণুগুলোর মধ্যে সংঘর্ষ বাড়বে, সংঘর্ষ বাড়লে গতিশক্তি অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে। তাপ পরিবহনের হার সর্বাধিক হয় কোন মাধ্যম দ্বারা? কোন ক্ষেত্রে?
তাপ পরিবহনের হার মানে তাপের সঞ্চালনের হার বলতে পারি আমরা। তাপ এক স্থান থেকে অন্য স্থানে যাবে কোন মাধ্যমে দ্রুত যাবে। আমরা সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কিভাবে জানি? বিকিরণ পদ্ধতিতে, যেখানে কোনো মাধ্যম লাগবে না, বায়ু বা কঠিন তরল কোনো মাধ্যম লাগবে না। ঠিক আছে, তো তাপ পরিবহনের হার সর্বাধিক আমরা বলবো বিকিরণ মাধ্যমে। তাপের সঞ্চালনের তিনটি পদ্ধতি, পরিবহন, পরিচলন এবং বিকিরণ। পরিবহন কঠিন মাধ্যমে হয়, পরিচলন তরল বা গ্যাসে হয়, আর বিকিরণে কোনো মাধ্যম লাগবে না। কোশ্চেন নাম্বার 11, নিচের কোনটি তাপমাত্রা মাপার যন্ত্র নয়? কোশ্চেন নাম্বার 11, তাপমাত্রা মাপক যন্ত্র নয়, কি হবে? আচ্ছা, আমরা তাপ পরিমাপ করতে পারি। তাপ আর তাপমাত্রা দুটো কি এক না আলাদা? তাপ এবং তাপমাত্রা, তাপমাত্রা মানে আমরা বুঝি উষ্ণতা, এই দুটো কিন্তু আলাদা। তাপ আলাদা, তাপমাত্রা বা উষ্ণতা আলাদা। তাপ যদি কারণ হয়, উষ্ণতা হচ্ছে ফল। কোনো বস্তুকে তুমি আগুনে রাখো, সেটা গরম হবে। ঠিক আছে, তাপ প্রয়োগে বস্তু উত্তপ্ত হবে, তাপ নিষ্কাশন করলে শীতল হবে। এর রেজাল্ট কি হবে? তাপের এর উষ্ণতা মানে তাপ যদি বেশি দাও, সেটা উত্তপ্ত বেশি হবে এবং উষ্ণতাটা বাড়বে। অর্থাৎ রেজাল্টটা হচ্ছে উষ্ণতা বা তাপমাত্রা। তাপ কারণ, উষ্ণতা হচ্ছে রেজাল্ট। তাহলে তাপ এবং তাপমাত্রা দুটো আলাদা রাশি। তাপ পরিমাপক যন্ত্র হচ্ছে ক্যালোরিমিটার। তাপ পরিমাপক যন্ত্র আমরা একটা ক্লাস নিয়েছিলাম গত সপ্তাহে, এটা কি বলা হয়েছিল? ক্যালোরিমিটার তাপ পরিমাপক যন্ত্র। আর তাপমাত্রা মানে থার্মোমিটার। এই থার্মোমিটার অনেক ধরনের হতে পারে, সেলসিয়াস থার্মোমিটার, ফারেনহাইট, কেলভিন স্কেল, এগুলো সব তাপমাত্রা মাপার যন্ত্র। আর এখানে 9 বলেছে, 9 হবে রিক্টার স্কেল, এটা হচ্ছে ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্র। তীব্রতা পরিমাপক যন্ত্র হচ্ছে রিক্টার স্কেল। জলের তাপমাত্রা যদি 10 ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা কমিয়ে 0 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যায়, তাহলে কোন ঘটনা ঘটবে? অর্থাৎ উষ্ণতাটাকে আমরা 0 ডিগ্রিতে নিয়ে যাব, যেখানে 10-এ আছে। মেন জিনিস হচ্ছে এখানে আমরা একটা পয়েন্ট বলতে পারি, সেটা হচ্ছে এই যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। এখানে একটা গল্প হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। আমরা জানি জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয় 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। জলের একটা ব্যতিক্রান্ত প্রসারণ দেখতে পাই। আমরা কি জানি? উষ্ণতা বাড়ালে আয়তন প্রসারিত হবে, আয়তন বাড়বে। উষ্ণতা কমালে আয়তন কমবে। তাহলে উষ্ণতা তুমি কমাচ্ছ, তাহলে 10 থেকে 4 এখানে নিয়ে যাচ্ছ, আয়তনটা কমছে। কিন্তু উল্টো ঘটনা ঘটবে, 4 থেকে যখন 0 যাবে, এখানে হচ্ছে বাড়বে। বা তুমি উল্টো যাও, এখান থেকে যত উঠবে 0 থেকে 4 পর্যন্ত আয়তনটা কমে, আবার এখান থেকে গেলে বাড়ে। কেসটা দেখতে পাচ্ছ? তাহলে আমরা যদি প্রশ্ন করি যে জলের উষ্ণতা 10 থেকে 0-তে তুমি নিয়ে যাচ্ছ, ডিরেকশনটা দেখো, 10 থেকে নিচে নিয়ে যাচ্ছ, 10 থেকে 4 পর্যন্ত কমবে, আয়তনটা কমবে। কমে কি? আয়তনটা আমরা চেক করছি, আয়তনটা কমছে, কিন্তু 4 থেকে 0 যখন যাবে বাড়বে। তাহলে এখানে প্রথমে আয়তন হ্রাস পাবে, পরে বৃদ্ধি পাবে। যদি প্রশ্ন হতো কোনো পাত্রে জল আছে, জলের উষ্ণতা 0 থেকে 10 করবে, তাহলে কি হবে? তখন ডিরেকশনটা এই দিকটা কি হবে? আমরা 4 পর্যন্ত বলবো কমবে আয়তন, তারপরে বাড়বে। ঠিক আছে, কারণ 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সব থেকে বেশি হয়। ঘনত্ব মানে ভর ভাগ আয়তন। 0 থেকে 4 যাবে, এখানে গিয়ে আয়তনটা সব থেকে কম হবে। ঠিক আছে, তাহলে এই কেস দুটো খেয়াল রাখতে হবে। যে তাপ কোনো পদার্থের তাপমাত্রার কোনো পরিবর্তন করে না, তাপমাত্রার কোনো পরিবর্তন না করে কেবল অবস্থার পরিবর্তন করে, সেই তাপকে আমরা কি বলি?
আপেক্ষিক তাপ, লীন তাপ, রুদ্ধতাপ, সংকট তাপ। অর্থাৎ একটা পাত্রে বরফ আছে, বরফ নিয়েছে একটা পাত্রে যার উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে তুমি তাপ দিয়েছো, এই পাত্রে বরফটা জল হয়ে গেছে, এটা জল হয়ে গেছে, এর উষ্ণতাও 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে একটা পাত্রে কিছুটা বরফ ছিল, সেখানে তুমি কিছু তাপ দিয়েছো, জল হয়ে গেছে, কিন্তু উষ্ণতা কি আছে? উষ্ণতা বা তাপমাত্রা 0 ডিগ্রি ছিল, এটা 0 ডিগ্রিতেই আছে। উষ্ণতা বা তাপমাত্রা কোনো পরিবর্তন হলো না, উষ্ণ বা তাপমাত্রা পরিবর্তন হলো না, অবস্থাটা চেঞ্জ হলো। এখানে ছিল কঠিন, বরফ কঠিন, এটা হয়ে গেল তরল। তাহলে এই যে ন্যূনতম তাপ, এই যে ন্যূনতম তাপ, একটা কম পরিমাণ তাপ, খুব কম এমন একটা তাপ দেওয়া হলো, উষ্ণতা চেঞ্জ হলো না কিন্তু অবস্থা পাল্টে গেল, এটাকে বলা হয় ল্যাটেন্ট হিট বা লীন তাপ। এই তাপটাকে বলা হবে লীন তাপ। এই তাপটাকে আমরা বলি লীন তাপ, যেখানে বস্তুর অবস্থাটাকে চেঞ্জ করে দেবে, বাট উষ্ণতা যা ছিল আগে তাই আছে। মানে খুব সামান্য একটা তাপ, উষ্ণতা পরিবর্তন করার মতো যথেষ্ট তাপ নয়। বোঝা গেল? এটাকে বলা হয় লীন তাপ। বরফ গলনের লীন তাপ কত? কোশ্চেনটা আসে, বরফ গলনের লীন তাপ কত স্যার? 80 ক্যালোরি প্রতি গ্রাম। আর যদি বলা হয় জল যখন বাষ্প হবে, জলের বাষ্পীভবনের লীন তাপ কত? লীন তাপ কত? উত্তর হবে স্যার 537 ক্যালোরি পার গ্রাম। 1 গ্রাম বরফকে জলে পরিণত করতে গেলে 80 ক্যালোরি তাপ দিতে হবে। এই 80 ক্যালোরিকে বলা হবে লীন তাপ। আর জলটা যখন বাষ্প হবে, জল 100 ডিগ্রি উষ্ণতা ফুটে বাষ্প হবে, 100 ডিগ্রিতে থাকবে। আর বাষ্প, দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে বাষ্পে লীন তাপটা অ্যাডিশনাল থাকবে। বোঝা গেল? প্রত্যেক গ্রাম বাষ্প, জলটা বাষ্প হতে গেলে 537 ক্যালোরি আরো এক্সট্রা লীন তাপ লাগবে। চাপ প্রয়োগে বরফকে গলানো এবং চাপ কমিয়ে পুনরায় বরফে পরিণত করার পদ্ধতিকে কি বলা হয়? পরীক্ষায় এসেছিল কোশ্চেনটি, কমন পাবে। সায়েন্সের কোশ্চেন আশা করি তোমরা কমন পাবে ম্যাক্সিমাম, যেভাবে করানো হয়েছে ফ্রি ক্লাসেও, আমরা ইউটিউব ক্লাসে যা করিয়েছি, এইগুলো হজম করতে পারলে তাই অনেক। ঠিক আছে, উত্তর হবে পুনঃশীলী ভবন। চাপ বৃদ্ধি করলে জলের স্ফুটনাঙ্ক কি হয়? যদি চাপটাকে বাড়িয়ে দিই, প্রেসার কুকারে কি হয়? চাপটা বাড়িয়ে স্ফুটনাঙ্কটাকে বাড়িয়ে নেওয়া হয়। এখানে উত্তর হবে স্যার বাড়বে। প্রেসার কুকার এই নীতিতে কাজ করে। প্রেসার কুকার যদি বলা হয় কোন নীতিতে কাজ করে, প্রেসার কুকার এই নীতিতে কাজ করে, নীতিতে কাজ করে। বুঝা গেল? পরবর্তী কোশ্চেন, প্রেসার কুকারের ভিতরের চাপটা কত করা হয়? নরমাল বায়ুমণ্ডলের চাপের দ্বিগুণ করা হয়। এবং এখানে যেখানে জলের স্ফুটনাঙ্ক 100 থাকে, সেটা 120 হয়ে যায়, 120 হয়ে যায়। জলের স্ফুটনাঙ্ক 100 ছিল, এটা 120 হয়ে যাবে। এটা দ্বিগুণ মানে এই নয় 100 থেকে 200 হবে, বাড়বে। কতটা বাড়বে সেটা ডিপেন্ড করছে উপাদানের উপর। বরফে যদি নুন মেশানো হয়, বরফের গলনাঙ্কটা কি হয়? বিভিন্ন হিমমিশ্রণ তৈরি করা হয় বরফের লবণ মিশিয়ে, বরফের গলনাঙ্কটা কমে যায়, হ্রাস পায়। শব্দ বিজ্ঞান, এটা থেকে আমরা কিছু এমসিকিউ করি। তাহলে শব্দ, তাপ, তাপমাত্রা, শব্দ, আমরা কিছু চ্যাপ্টার যেগুলো বাকি থাকবে অন্য ক্লাসে করাবো। এমসিকিউ প্র্যাকটিস করব। শূন্য মাধ্যমে শব্দের গতিবেগ কত, এইগুলো আমরা বহুবার করিয়েছি এবং তোমাদের তবুও ভুল হয়। শূন্য মাধ্যমে শব্দের গতিবেগ, শূন্য মাধ্যমে শব্দ যেতে পারে, মাধ্যম ছাড়া শব্দ যেতে পারে না।
তাহলে শূন্য মাধ্যমে গতিবেগ হবে শূন্য। অপশন ডি। শব্দ হলো এক প্রকার কি? শব্দ কোন প্রকার তরঙ্গ? শব্দ তো একটা তরঙ্গ নাকি? কম্পনশীল বস্তু থেকে শব্দ তৈরি হয়, যদি কম্পন না হয় শব্দ হবে না। এবার কম্পনটা কত হচ্ছে তার উপর ডিপেন্ডেবল। কম্পন হলেই শব্দ হবে না, কম্পনের একক হার্জ। বস্তুর কম্পনের দ্বারা উৎপন্ন যে তরঙ্গ হবে সেই তরঙ্গের কম্পাঙ্ক যদি 20 হার্জ থেকে 20,000 হার্জের ভিতরে হয় সেই শব্দগুলো আমরা শুনতে পাই। শব্দ এক প্রকার স্থিতিস্থাপক তরঙ্গ। শব্দকে আমরা স্থিতিস্থাপক তরঙ্গ কেন বলি? শব্দকে স্থিতিস্থাপক তরঙ্গ কেন বলি? কারণ শব্দ চলাচলের জন্য কোনো না কোনো একটা মিডিয়াম লাগবে, কোনো না কোনো একটা মাধ্যম লাগবে, জড় মাধ্যম প্রয়োজন হয়। এখানে জড় মাধ্যম বলতে স্যার কি কি? জড় মাধ্যম বলতে তুমি বুঝতে পারো কঠিন মাধ্যম, তরল মাধ্যম, গ্যাস হতে পারে। কঠিন, তরল বা গ্যাসীয় এই তিনটে মাধ্যম সাধারণত আমরা জড় মাধ্যম বলতে এইগুলোই বুঝি। এবং তোমাকে যদি বলা হয় স্যার তাহলে কোন মাধ্যমে শব্দের গতিবেগ বেশি হবে, কঠিনে, তরলে নাকি গ্যাসে, তাহলে এখানে একটা গ্রেটার দ্যান চিহ্ন আমরা দিয়ে দিচ্ছি। কঠিন মাধ্যমে শব্দের গতিবেগ সব থেকে বেশি, তারপর তরল, তারপর গ্যাস। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত হবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত হয়? পরীক্ষা আসে, কোশ্চেনটি ভেরি ইম্পর্টেন্ট। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বায়ুতে শব্দের বেগ হবে 332 মিটার পার সেকেন্ড। উষ্ণতা যত বাড়ানো হবে বায়ুতে শব্দের বেগ তত বাড়বে। যদি বলো 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বায়ুতে শব্দের বেগ কত হবে? 346 মিটার পার সেকেন্ড অ্যাপ্রক্স, প্রায়। উষ্ণতা যদি বাড়ানো হয় বায়ুর, সেক্ষেত্রে শব্দের গতিবেগও বাড়বে। উষ্ণতা বাড়লে বায়ুর অণুগুলোর গতিশক্তি বাড়ে, সেক্ষেত্রে শব্দের গতিবেগও বাড়ে। অপশন এখানে তোমার 332 হবে 0 ডিগ্রিতে, আর এটা 25 ডিগ্রি। কোশ্চেন নাম্বার 5, ইনফ্রাসনিক শব্দের কম্পাঙ্ক। আমরা ইনফ্রাসনিক কাকে বুঝি? ইনফ্রাসনিক সাউন্ড, এটা আমরা কি, এর ফ্রিকোয়েন্সিটা কত হয়? 20 হার্টজের কম, 20 হার্টজের কম কম্পাঙ্ক। এই শব্দকে আমরা বলি ইনফ্রাসনিক। বহুবার আলোচনা আমরা করেছি। আরেকটা আছে আল্ট্রাসনিক, আল্ট্রাসনিক সাউন্ড, আল্ট্রাসনিক সাউন্ড। আল্ট্রাসনিক সাউন্ড এর কম্পাঙ্কটা কত হয়? এর ফ্রিকোয়েন্সিটা হবে 20,000 হার্টজের বেশি। তাহলে দুটো কেস, একটা ইনফ্রা, একটা আল্ট্রা। ইনফ্রাসনিককে বাংলায় বলা হয় শব্দেতর শব্দ, শব্দেতর শব্দ, ঠিক আছে। আল্ট্রাসনিককে বলা হয় শব্দোত্তর শব্দ, শব্দোত্তর শব্দ। ভাষা শব্দেতর, শব্দোত্তর, দুটো কথা। এই দুটো সাউন্ড আমরা কোনোটাই শুনতে পাই না। এই দুটো হচ্ছে মানুষের শ্রবণযোগ্য নয়, শ্রবণযোগ্য নয়। ইনফ্রাসনিক এবং আল্ট্রাসনিক এই কোনো সাউন্ড আমরা শুনতে পাই না। তাহলে স্যার শুনতে পাই কি? যেটাকে বলা হয় অডিয়েবল সাউন্ড বা শ্রুতিগোচর শব্দ। শ্রুতিগোচর শব্দ বা অডিয়েবল সাউন্ডের কম্পাঙ্কের পাল্লা হবে 20 হার্টজ থেকে 20,000 হার্টজের মধ্যে কম্পাঙ্ক থাকতে হবে।
আমরা একটা ব্যতিক্রম বলেছিলাম ক্লাসে হয়তো, যে 5 বছরের কম বয়স যে সমস্ত বাচ্চা তারা 25,000 হার্টজ পর্যন্ত শুনতে পায়, সেটা ব্যতিক্রম। কিন্তু নর্মালি অডিয়েবল সাউন্ড হচ্ছে কম্পাঙ্কটা কত থাকবে, 20 হার্টজ থেকে 20,000 হার্টজের মধ্যে থাকতে হবে। 20 হার্টজ থেকে 20,000 হার্টজ, বোঝা গেল? আচ্ছা, পরবর্তী কোশ্চেন আসবো। সূর্যের কোনো বিস্ফোরণের শব্দ পৃথিবীতে আমরা শুনতে পাই না কেন? সূর্যে বলা হচ্ছে অবিরাম বিস্ফোরণ হচ্ছে, কিন্তু সেগুলো আমরা শুনতে পাই না। তার কারণ কি? তার কারণ হচ্ছে সূর্য এবং পৃথিবীর মধ্যে বহু জায়গা জুড়ে কোনো বায়ু নেই, কোনো জড় মাধ্যম নেই। শব্দ চলাচলের জন্য মাধ্যম প্রয়োজন হয়, কোনো মাধ্যম নেই। কোনো মাধ্যম মানে কোনো জড় মাধ্যম নেই, কোনো জড় মাধ্যম এখানে নেই, যার ফলে শব্দটা আসতে পারে না। বায়ু কতটা আছে? কিছুটা উপরে গেলে ধীরে ধীরে বায়ুর ঘনত্ব কমতে থাকে, ধীরে ধীরে কমতে কমতে আর থাকে না বায়ু। ঠিক আছে, বায়ুমণ্ডল এটা তো সেই সূর্য পর্যন্ত নেই, কিছুটা দূর পর্যন্ত আছে, কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত। শব্দের প্রাবল্যের একক কি? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। শব্দের প্রাবল্যের একক কি? উত্তর হবে স্যার ডেসিবেল। ডেসিবেলটাকে লেখা হয় স্মল ডি ক্যাপিটাল বি। যেগুলো লগারিদম স্কেল দেখা হয়, প্রথম অক্ষরটা স্মল, পরেরটা ক্যাপিটাল। যেমন লগারিদম স্কেল আর একটা আছে, আমরা পিএইচ স্কেল বলি, পিটা স্মল, এইচটা ক্যাপিটাল লেখা হয় এরকম। তো ডেসিবেলের সিম্বলটা হচ্ছে এরকম ডিবি, স্মল ডি ক্যাপিটাল বি। তো 65 ডেসিবেল হু নির্দেশিত আছে WHO, এর বেশি হলে সেটা শব্দ দূষণ করবে। বাতাসে যদি আর্দ্রতা বৃদ্ধি পায় তাহলে বায়ুতে শব্দের বেগ কি বাড়ে না কমে? আমরা বর্ষাকালে এই ঘটনাটা পাই। বর্ষাকালে দেখবে শব্দ বেশি জোরে যায়, বায়ুতে যত জলীয় বাষ্প থাকবে শব্দের গতিবেগ তত বাড়বে, বায়ুতে শব্দের বেগটা বাড়বে। নিচের কোনটিতে শব্দত্ব শব্দের প্রতিধ্বনি ব্যবহার করা হয় না? ভালো করে দেখো, কিছু কিছু কোশ্চেন লাস্টে না থাকে, সেই কোশ্চেনগুলোই তোমাকে ধোকা দেবে এবং সাবধানে করতে হবে। শব্দত্ব শব্দ অর্থাৎ আল্ট্রাসনিক সাউন্ড ব্যবহার করে মাছের ঝাঁক নির্ণয় করা হয়, বা আরো অনেক ক্ষেত্রে সমুদ্রের গভীরতা বা হাইড্রোফোন যন্ত্রে, সোনার, ইউএসজিতে আল্ট্রাসনিক সাউন্ড ব্যবহার করা হয়। ব্যবহার করা হয় না র্যাডারে, বিমানের উচ্চতা মাপক র্যাডার, সেখানে শব্দের প্রতিধ্বনিটাকে কাজে লাগানো হয়। মেন কাজটা হচ্ছে প্রতিধ্বনি, আল্ট্রাসনিক সাউন্ড এখানে লাগে না। গান শুনে গায়ককে চেনা যায় শব্দের কোন ধর্মের জন্য? আমরা শব্দের চ্যাপ্টার একটা পাই সুরযুক্ত শব্দ, সুরবর্জিত শব্দ। সুরবর্জিত শব্দ বোমাবাজি, পটকা, মাইকের হর্ন ইত্যাদি হর্নের আওয়াজ। কিন্তু যেগুলো সুরযুক্ত গানের আওয়াজ বা যেগুলো শ্রুতি মধুর, এই সুরযুক্ত শব্দের 3টে বৈশিষ্ট্য, একটা হচ্ছে প্রাবল্য বা তীব্রতা, একটা তীক্ষ্ণতা, একটা গুণ বা জাতি। এটা হচ্ছে গুণ বা জাতির উপরে ডিপেন্ডেবল। গান শুনে গায়ক কি আমরা চিনতে পারি। তো আমরা আলোক বিজ্ঞান আজকে আর পড়বো না, নেক্সট ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, আমরা এই যে চ্যাপ্টার ভিত্তিক আলোচনা করলাম, এটা তোমাদের কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা।